আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। জীবনী শক্তি অধ্যায়ের নতুন একটি টপিক নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। লাস্ট ক্লাসে আমরা সালোক সংশ্লেষণ পড়েছিলাম। সালোক সংশ্লেষণে আমরা কার্বন ডাই অক্সাইড এবং পানি থেকে গ্লুকোজ তৈরি করেছিলাম। আজকে আমরা যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে শ্বসন। সালোক সংশ্লেষণে আমরা কার্বন ডাই অক্সাইড এবং পানি থেকে গ্লুকোজ তৈরি করেছিলাম। এই শ্বসনে আমরা গ্লুকোজ থেকে কার্বন ডাই অক্সাইড, পানি এবং এটিপি তৈরি করব। সো প্রথমে আসি শ্বসন কাকে বলে। একটু আগে বললাম যে শ্বসনে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গ্লুকোজকে ভেঙে এটিপি তথা শক্তি তৈরি করা। সো শ্বসন হচ্ছে গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে কিংবা অনুপস্থিতিতে ভেঙে গিয়ে কার্বন ডাই অক্সাইড, পানি এবং এটিপি তৈরির প্রক্রিয়াকে শ্বসন বলে। আমি যদি শুরু থেকে বলি, যে প্রক্রিয়ায় গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে কিংবা অনুপস্থিতিতে ভেঙে গিয়ে কার্বন ডাই অক্সাইড, পানি এবং এটিপি তৈরি করে সেই প্রক্রিয়াকে বলা হয় শ্বসন। এখানে একটা ব্যাপার তোমরা লক্ষ্য করেছো যে এই যে গ্লুকোজ, এই গ্লুকোজটা ভেঙে যেতে পারে দুইভাবে। একটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে কিংবা অক্সিজেনের অনুপস্থিতিতে। যদি অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজটা ভেঙে যায় তাহলে তাকে বলে সবাত শ্বসন। আর যদি অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজটা ভেঙে যায় তাহলে সেটাকে বলা হচ্ছে অবাত শ্বসন। তোমরা একটা জিনিস মনে রাখবে, বায়োলজিতে যেখানেই দেখবে সেখানেই তার অর্থ হবে না। বায়োলজিতে যেখানেই দেখবে তার অর্থ হবে না। যেহেতু বলা হচ্ছে অবাত শ্বসন, সুতরাং তার অর্থ হবে যে অক্সিজেনের অনুপস্থিতি ছাড়া বা অক্সিজেন নাই। অর্থাৎ আমরা যদি সবাত শ্বসন নিয়ে আলোচনা করি তাহলে দেখতে পাবো যে সবাত শ্বসনে এই যে গ্লুকোজটা রয়েছে C6H12O6, এই গ্লুকোজটা অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে গিয়ে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি এবং 38 অণু এটিপি তৈরি করবে। গ্লুকোজটা অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে গিয়ে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি এবং 38 অণু এটিপি তৈরি করবে। এটিকে বলছি আমরা সবাত শ্বসন। মানে সঙ্গে, অর্থাৎ অক্সিজেনের সঙ্গে গ্লুকোজটা ভেঙে যাবে। আর অবাত শ্বসন, এটি অক্সিজেনের উপস্থিতি ছাড়াই ভেঙে যাবে, অর্থাৎ C6H12O6 এটি অক্সিজেনের উপস্থিতি ছাড়াই ভেঙে গিয়ে C2H5OH তথা ইথাইল অ্যালকোহল, তোমরা যারা জৈব পড়েছো তারা অবশ্যই বুঝতে পারবে যে ইথাইল অ্যালকোহলটা অ্যাকচুয়ালি কি জিনিস। এবং এখানে 2 অণু এটিপি তৈরি হয়। অর্থাৎ সবাত শ্বসনে অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজটা ভেঙে গিয়ে 38 অণু এটিপি তৈরি করে এবং অবাত শ্বসনে মানে না, মানে অক্সিজেনের উপস্থিতি ছাড়াই গ্লুকোজটা ভেঙে গিয়ে ইথাইল অ্যালকোহল এবং 2 অণু এটিপি তৈরি করবে। তবে উদ্ভিদের বেশিরভাগ সময়ে সবাত শ্বসনটাই ঘটে। খুব অল্প সময় আছে যে সময় উদ্ভিদ অবাত শ্বসন ঘটায়। এই যে আমরা বললাম যে গ্লুকোজটা ভেঙে গিয়ে শক্তি উৎপন্ন হলো, অর্থাৎ শ্বসনের মূল উদ্দেশ্যই হচ্ছে গ্লুকোজটাকে ভেঙে ফেলে শক্তি উৎপন্ন করা। এই শক্তি উৎপন্ন করার প্রক্রিয়াটা কিন্তু খুব ছোট না, বরং সালোক সংশ্লেষণে যেভাবে আমরা দেখছিলাম যে কার্বন ডাই অক্সাইডটা অনেক বিক্রিয়া শেষ করে একটা সময় গ্লুকোজে পরিণত হলো, ঠিক এখানেও শ্বসনের বেলাতেও এই গ্লুকোজটা ভেঙে, অর্থাৎ এই গ্লুকোজটা ভেঙে যে এটিপি তথা শক্তি তৈরি করবে, এই প্রক্রিয়াটা খুব বেশি ছোট না, বরং দীর্ঘ একটি প্রক্রিয়া। অনেক বিক্রিয়া শেষ করে এই গ্লুকোজটা একটা সময় এটিপিতে পরিণত হয়। সো যেহেতু আমাদের বইয়ে এত বড় বড় বিক্রিয়াগুলো নেই এবং অত বিস্তৃত আলোচনা নেই, সুতরাং সেই বিক্রিয়াগুলো পড়ার প্রয়োজনও আমাদের নেই। তবে 19-এ যে অংশটুকু বা যতটুকু আলোচনা করা হয়েছে আজকে আমরা ততটুকুই আলোচনা করব। আমরা বারবার বলছি যে শ্বসনের মূল উদ্দেশ্য হচ্ছে গ্লুকোজটাকে ভেঙে ফেলা এবং শক্তি তৈরি করা। এই যে গ্লুকোজটা জারিত হয়ে একটা সময় শক্তি উৎপন্ন হবে তথা এটিপি উৎপন্ন হবে, এই এটিপি তৈরির প্রক্রিয়া বা এটিপি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটা 4টি ধাপে ঘটে। প্রথম ধাপের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। সেকেন্ড ধাপের নাম হচ্ছে অ্যাসিটাইল কোএ। তৃতীয় ধাপের নাম হচ্ছে ক্রেবস চক্র।
এবং চতুর্থ ধাপের নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তথা ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এই 4টি ধাপে গ্লুকোজটা ভেঙে যাবে C6H12O6। এই গ্লুকোজটা ভেঙে এই 4টি ধাপ পার করে অতঃপর এটিপি তৈরি করবে। এই 4টি ধাপকে মনে রাখার জন্য একটা ছন্দ আমরা ইউজ করে থাকি। তোমরা চাইলে সেই ছন্দটার দ্বারা এই 4টি ধাপ তোমরা মনে রাখতে পারো। সেই ছন্দটি হচ্ছে, গ্লাইকোলাইসিসের জন্য গেলে আসো খাবো একসাথে। অর্থাৎ তোমার কোনো ফ্রেন্ড তোমাকে বলছে যে গেলে আসো খাবো একসাথে। এই গেলে দ্বারা তোমরা মনে রাখতে পারো গ্লাইকোলাইসিস, আসো দ্বারা অ্যাসিটাইল কোএ, খাবো দ্বারা ক্রেবস চক্র এবং একসাথে দ্বারা ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এবার আসো গ্লুকোজ ভেঙে যাওয়ার সেই 4টি ধাপ নিয়ে আমরা আলোচনা করি। সো প্রথম যে ধাপ, সেই ধাপটিকে বলা হয় গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস আমি আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে লাইসিস মানে হচ্ছে ভেঙে ফেলা। লাইসিস মানে হচ্ছে ভেঙে ফেলা, আর জেনেসিস মানে হচ্ছে গড়া। যেমনিভাবে সালোক সংশ্লেষণ আমরা পড়ছিলাম যে পানি যখন ভেঙে যাচ্ছে, এই পানির ভেঙে যাওয়াটাকে বলে হচ্ছে ফটোলাইসিস। ঠিক তেমনিভাবে এই যে গ্লাইকোলাইসিস, এই গ্লাইকোলাইসিস মানে হচ্ছে এখানে গ্লুকোজটা ভেঙে যাবে C6H12O6, অর্থাৎ এই গ্লুকোজটা এই জায়গাতে ভেঙে যাবে। এই গ্লুকোজটা ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। পাইরুভিক অ্যাসিড, এখানে আরেক অণু পাইরুভিক অ্যাসিড। সো প্রথমে কি হলো, গ্লুকোজটা ভেঙে গেল, ভেঙে গিয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হলো। এই 2 অণু পাইরুভিক অ্যাসিডটা একটা সময় অ্যাসিটাইল কোএ তে পরিণত হবে। অ্যাসিটাইল কোএ তে পরিণত হবে। এই পাইরুভিক অ্যাসিড থেকেও অ্যাসিটাইল কোএ সৃষ্টি হবে। এই অ্যাসিটাইল কোএ এরপরে এই অ্যাসিটাইল কোএ যৌগটা ক্রেবস চক্রে ঢুকে যাবে এবং এই অ্যাসিটাইল কোএ যৌগটা ক্রেবস চক্রে ঢুকে যাবে। এই ক্রেবস চক্রের পরে সর্বশেষ যে চক্রের মাধ্যমে এটিপি তৈরি হবে সেটি হচ্ছে এই 2 ক্রেবস চক্র মিলে একটা সময় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তথা ইলেকট্রন প্রবাহ তন্ত্র হবে। এই যে এখানে গ্লাইকোলাইসিস থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো, এই গ্লাইকোলাইসিস থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হওয়ার সময় এখানে 2 অণু NADH2 তৈরি হবে এবং 4 অণু এটিপি তৈরি হবে। অর্থাৎ প্রথম ধাপে গ্লাইকোলাইসিস থেকে যখন পাইরুভিক অ্যাসিডটা তৈরি হবে, সেই পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার সময় 2 অণু NADH2 উৎপন্ন হবে এবং 4 অণু এটিপি তৈরি হবে। তবে এই 4 অণুর মধ্যে যেহেতু গ্লাইকোলাইসিস তথা গ্লুকোজের ভাঙনটা হচ্ছে, এই ভাঙন হতে গিয়ে এই 4 অণুর মধ্যে এখান থেকে 2 অণু এটিপি খরচ হয়ে যাবে। এরপরে এই পাইরুভিক অ্যাসিড থেকে যখন অ্যাসিটাইল কোএ উৎপন্ন হবে, তখন এখানে 1 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং আরেক অণু NADH2 উৎপন্ন হবে। একইভাবে এখানেও সেম কাহিনী, পাইরুভিক অ্যাসিড থেকে যখন অ্যাসিটাইল কোএ উৎপন্ন হবে, 1 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং 1 অণু NADH2 উৎপন্ন হবে। এরপরে এই অ্যাসিটাইল কোএ যখন ক্রেবস চক্রের মধ্যে ঢুকে যাবে, এই ক্রেবস চক্রে ঢুকে যাওয়ার সময় এখানে 3 অণু NADH2 উৎপন্ন হবে, 2 অণু FADH2 উৎপন্ন হবে এবং 1 অণু GTP উৎপন্ন হবে। একইভাবে এখান থেকে যখন অ্যাসিটাইল কোএটা ক্রেবস চক্রের মধ্যে ঢুকে যাবে, তখন এখানেও 3 অণু NADH2 উৎপন্ন হবে, 2 অণু FADH2 উৎপন্ন হবে এবং 1 অণু GTP উৎপন্ন হবে। এবং ক্রেবস চক্রটা যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তথা ইলেকট্রন প্রবাহ তন্ত্রের মধ্যে ঢুকে যাবে, তখন এখানে 2 অণু কার্বন ডাই অক্সাইড এবং এখান থেকেও 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে।
এই যে জটিল একটি প্রক্রিয়া তোমাদের সামনে আমি আলোচনা করলাম, এইটা তোমাদের কাছে অনেক বেশি জটিল মনে হলেও হতে পারে, তবে এবার আমি তোমাদেরকে যেভাবে আমি বুঝাবো সেটা অনেক বেশি আশা করি সহজ মনে হবে। এই সহজ বিষয়টা বোঝার জন্য তোমাদেরকে কিছু সংখ্যা মনে রাখতে হবে। বেলা বোসের সেই গানটা হয়তো বা তোমরা শুনেছো যে এটা কি 2441139। সো আমি যদিও খুব ভালো গান গাইতে পারি না, সো এই গানটা আশা করি তোমরা শুনেছো যে 2441139। এভাবে আমরা টেলিফোন নাম্বার যেভাবে মুখস্থ করি এভাবে একটি নাম্বার তোমাদেরকে মুখস্থ করতে হবে। সেই নাম্বারটি হচ্ছে 2413111 2413111। এই নাম্বারটা যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে এই যে শ্বসনের যে 4টি ধাপ তথা গ্লুকোজটা ভেঙে এটিপি তৈরি হওয়ার যে 4টি ধাপ, সেই 4টি ধাপে যে এটিপি তৈরি হয় সেই এটিপি তৈরির প্রক্রিয়া বা বর্ণনা তোমরা খুব সহজে দিতে পারবে। দেখো এখানে প্রথম যেই 2টি সংখ্যা রয়েছে সেটি হচ্ছে যে 244, অর্থাৎ গ্লাইকোলাইসিস থেকে যখন পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে, গ্লাইকোলাইসিস থেকে যখন পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে তখন 2টা সংখ্যা আমরা নিব, সেটি হচ্ছে 2 এবং 4, অর্থাৎ 2 অণু NADH2 উৎপন্ন হবে এবং 4 অণু এটিপি তৈরি হবে। যদিও এই 4 অণু এটিপির মধ্যে 2 অণু এটিপি খরচ হয়ে যাবে। এরপরে আসি পাইরুভিক অ্যাসিড থেকে যখন অ্যাসিটাইল কোএ তৈরি হবে তখন আমরা নিব একটি 1, সেটি হচ্ছে এই 1, অর্থাৎ এখানে 1 অণু NADH2 উৎপন্ন হবে। 1 অণু পাইরুভিক অ্যাসিড থেকে যখন অ্যাসিটাইল কোএ উৎপন্ন হবে তখন 1 অণু NADH2 উৎপন্ন হবে। ঠিক একইভাবে 1 অণু পাইরুভিক অ্যাসিড থেকে এই পাশে যখন অ্যাসিটাইল কোএ সৃষ্টি হবে তখন এখানেও 1 অণু NADH2 উৎপন্ন হবে। এরপরে আমরা বাকি 3টি সংখ্যাকে একসাথে নিব, অর্থাৎ এই অ্যাসিটাইল কোএটা যখন ক্রেবস চক্রের মধ্যে ঢুকে যাবে তখন আমরা 3টি বর্ণকে একসাথে নেব, অর্থাৎ 311। এই 3 মানে হচ্ছে 3 অণু FADH2 উৎপন্ন হবে, 2 অণু FADH2 উৎপন্ন হবে এবং 1 অণু GTP উৎপন্ন হবে। একইভাবে এই পাশেও অ্যাসিটাইল কোএটা যখন ক্রেবস চক্রের মধ্যে ঢুকে যাবে তখন 3 অণু NADH2 উৎপন্ন হবে, 1 অণু FADH2 উৎপন্ন হবে এবং 1 অণু GTP উৎপন্ন হবে। সুতরাং এই নাম্বারটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে সহজেই এটার বর্ণনা তোমরা দিতে পারবে যে 2443111। সো এবার আসো আমরা এটিপির হিসাব করি। আমরা জানি যে যখন গ্লাইকোলাইসিস থেকে যখন পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় তখন এখানে 2 অণু NADH2 উৎপন্ন হয় এবং 1 অণু এবং 4 অণু এটিপি তৈরি হয়। পাইরুভিক অ্যাসিড থেকে 2 ধাপে বা পাইরুভিক অ্যাসিড থেকে 2 পর্যায়ে যখন অ্যাসিটাইল কোএ সৃষ্টি হয়, অ্যাসিটাইল কোএ সৃষ্টির পর্যায়ে 2 পাশ থেকে একটি করে NADH2 উৎপন্ন হয়। যখন অ্যাসিটাইল কোএটা ক্রেবস চক্রের মধ্যে ঢুকে যায় তখন সেখানে 3 অণু NADH2 অর্থাৎ 2 পাশ থেকে 2 গুণিতক 3 অর্থাৎ 6 অণু NADH2 উৎপন্ন হয়। এরপরে 2 অণু FADH2 উৎপন্ন হয়, 2 পাশ থেকে 2, প্রত্যেক পাশ থেকে একটি করে 2 পাশ থেকে 2 অণু এবং 2 পাশ থেকে 1 অণু করে 2 অণু GTP উৎপন্ন হয়। এবার আমরা যদি এটিপির হিসাব করতে চাই, এটিপির হিসাব করার সময় তোমাদেরকে এই বক্সটা মুখস্থ করতে হবে, অর্থাৎ 1 অণু NADH2 ইকুয়াল টু 3 অণু ATP, অর্থাৎ একটা NADH2 থেকে 3টা ATP সৃষ্টি হয়। এরপরে একটি FeDH2 থেকে 2টা ATP সৃষ্টি হয় এবং একটি GTP থেকে একটি ATP সৃষ্টি হয়। এবার আমরা যদি ATPর হিসাব করি তাহলে দেখো এখানে 2 অণু NADH2, 1 অণু NADH2 থেকে যদি 3 অণু ATP তৈরি হয় তাহলে 2 অণু NADH2 থেকে 2 গুণিতক 3 অর্থাৎ 6 অণু ATP তৈরি হবে। এরপরে এখানে আছে 4 অণু ATP, এখান থেকে 2 অণু ATP খরচ হয়ে যায়, যেটা আমরা দেখেছি যে গ্লাইকোলাইসিস থেকে যখন পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় তখন 4 অণু ATP তৈরি হয়। তবে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ যখন ভেঙে যায়, এই ভেঙে যাওয়ার জন্য 2 অণু ATPটা খরচ হয়ে যায়, অর্থাৎ এখানে থাকে হচ্ছে যে আরো 2 অণু ATP। এরপরে অ্যাসিটাইল কোএ থেকে 2 পাশ থেকে 1 অণু করে 2 অণু NADH2 উৎপন্ন হয়। 1 অণু NADH2 থেকে 3 অণু যদি ATP তৈরি হয় তাহলে 2 অণু NADH2 থেকে তৈরি হবে 6 অণু
এটিপি। এরপরে আমরা দেখি যে এখানে আছে দুই পাশ থেকে 3 অণু করে মোট 6 অণু NADH2। এই 6 অণু NADH2 থেকে উৎপন্ন হবে 2 গুণিতক 3 গুণিতক 3 অর্থাৎ 18 অণু ATP। এরপরে যদি দুই পাশ থেকে 1 অণু করে 2 অণু FADH2, 2 অণু FADH2 থেকে উৎপন্ন হবে 2 গুণিতক 2 গুণিতক 2 অর্থাৎ 8 অণু ATP। এবং দুই পাশ থেকে 1 অণু করে উভয় পাশ থেকে 2 অণু GTP থেকে উৎপন্ন হবে 2 অণু ATP। এবার আমরা যদি মোট ATP হিসাব করি তাহলে দেখতে পাবো এখানে 6 অণু ATP এবং 2 অণু ATP অর্থাৎ এখানে হচ্ছে 8 অণু ATP এবং এখানে আছে 6 অণু ATP। 8 আর 6 হচ্ছে 14, 14 15 16, 16 আর 8 হচ্ছে 24, 24 আর 18 মোট হচ্ছে 38 অণু ATP। মোট 38 অণু ATP আমরা সবাত শ্বসন প্রক্রিয়ায় দেখতে পাই। অর্থাৎ সবাত শ্বসন প্রক্রিয়ায় যখন গ্লুকোজটা অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে যায় তখন আমরা দেখলাম যে মোট 38 অণু ATP তৈরি হয়। এখানে আরেকটা জিনিস তৈরি হয় সেটা হচ্ছে অক্সিজেন। আমরা দেখেছি যখন গ্লাইকোলাইসিস থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো এবং পাইরুভিক অ্যাসিড থেকে যখন অ্যাসিটাইল কোএ সৃষ্টি হলো, সেই অ্যাসিটাইল কোএ সৃষ্টি হওয়ার সময় দুই পাশ থেকে 1 অণু করে মোট 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছিল। এবং যখন ক্রেবস চক্রটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে ঢুকে গেল তখন দুই পাশ থেকে মোট 4 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছিল। অর্থাৎ সবাত শ্বসনে মোট কার্বন ডাই অক্সাইড তৈরি হয় 6 অণু কার্বন ডাই অক্সাইড। এবার আমরা আসি অবাত শ্বসনের বেলায়। অবাত শ্বসনের বেলায় কি হয়, আমরা যে সবাত শ্বসনে 4টি ধাপ পড়েছি, অবাত শ্বসনে শুধুমাত্র প্রথম 2টা ধাপ থাকে, অর্থাৎ গ্লুকোজটা ভেঙে যায় এবং পাইরুভিক অ্যাসিডটা তৈরি হয়। এই গ্লুকোজটা যখন ভেঙে গিয়ে পাইরুভিক অ্যাসিডটা তৈরি হলো তখন দেখেছি যে সেখানে 2 অণু NADH2 উৎপন্ন হবে এবং 4 অণু ATP তৈরি হবে। এই 4 অণু ATPর মধ্যে 2 অণু ATP আবার গ্লুকোজ ভেঙে যাওয়ার জন্য খরচ হয়ে যাবে, সুতরাং সেখানে থাকবে হচ্ছে শুধুমাত্র 2 অণু ATP। এবং যেই পাইরুভিক অ্যাসিডটা উৎপন্ন হবে সেই পাইরুভিক অ্যাসিড থেকে আর সবাত শ্বসনের মতো অ্যাসিটাইল কোএ তৈরি হতে পারবে না। ফলশ্রুতিতে যেটা হবে সেটা হচ্ছে যে পাইরুভিক অ্যাসিডটা বিজারিত হয়ে যাবে। বিজারিত হওয়ার ফলে বিক্রিয়াটা ওই জায়গায় থেমে যাবে, সামনে আর এগোতে পারবে না। ফলশ্রুতিতে অবাত শ্বসনের বেলা যেটি দেখা যায় সেটি হচ্ছে যে শুধুমাত্র অবাত শ্বসনে 2 অণু ATP তৈরি হয় এবং সবাত শ্বসনের বেলা যেটি আমরা দেখলাম যে মোট 38 অণু ATP তৈরি হয়। আশা করি শ্বসন নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। এবার যদি তোমরা নোট করার পরে যদি বইটার দিকে তাকাও এবং বইটা একবার রিডিং পড়ো তাহলে আশা করি সবকিছু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।